গার্ডেনিসের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। খোদ মেয়রের কণ্ঠে আক্ষেপ, কিছু কাউন্সিলর আছেন যারা পাঁচিল তুলতেও টাকা নেন, তবে তার মতে অধিকাংশই সৎ। দুর্ঘটনার পর টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে অকপট কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। ববিদা, আপনার কাছে এইটাই শুধু জানার যে এই গোটা বিষয়টা কাল রাত্রে ঘটেছে, আজকে এতটা সময়ের মধ্যে নিশ্চিতভাবেই আপনি খোঁজ খবর নিয়েছেন, নিজের মতো করে পরিদর্শনেও গেছিলেন। আপনার চোখে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে, কি কারণে ঘটলো, কারা দায়ী, এবং এটার পরিপ্রেক্ষিতে আপনার আজকের এই মুহূর্তের ভাবনা চিন্তা কি? আমি আপনাকে বলি, এটা অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ একজন ইললিগাল কনস্ট্রাকশন করছিল, তার বাড়িটা ভেঙে পড়ে গরিব মানুষ যারা পাশাপাশি টালির বাড়িতে থাকতো তাদের বাড়ির ওপর এসে পড়ে এবং তাদের বিনা দোষে প্রচুর মানুষ ইনজোর্ড এবং অনেকগুলো মানুষ তারা প্রাণ হারালো। আমাদের যে অঞ্চলগুলোয় এরকম অ্যাডেড এরিয়া, এগুলো বিশেষ করে যেখানে এই ইললিগাল কনস্ট্রাকশনগুলো হয়, এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক সমস্যাটা বামফ্রন্টের থেকে শুরু হয়েছে, কিন্তু এখনো 100% আমরা বন্ধ করতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য। আমি চাই মনে প্রাণে যে ইললিগাল কনস্ট্রাকশন সব বন্ধ হয়ে যায়, কিন্তু যত মানুষের ওপর আমাকে ডিপেন্ড করতে হয়, এসির ওপর ডিপেন্ড করতে হয়, এইর ওপর ডিপেন্ড করতে হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ওপর ডিপেন্ড করতে হয়, ডিজির ওপর ডিপেন্ড করতে হয়, 100% আমরা প্রুফ মানে একবারে ফুল প্রুফ করতে পারছি না। সেই জন্য এরকম ঘটনা নিশ্চিতভাবে শিবালিকে হয়েছে, অন্য কলকাতায় অন্য জায়গায় হয়েছিল, এবং দুর্ভাগ্যবশত এখন আমার সময়ও এটা একটা হলো। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। ববিদা, আজ থেকে মোটামুটি 3 মাস আগে 22শে ডিসেম্বর আমার যতদূর মনে পড়ছে, সেদিন আপনি টক টু মেয়র অনুষ্ঠানে বলেছিলেন যে এই গার্ডেনারি চত্বরে এইভাবে বেআইনি নির্মাণ এবং মানে অবৈজ্ঞানিকভাবে পুকুর ভরাট বেআইনিভাবে, এর ফলে গোটা জায়গাটা একটা গ্যাস চেম্বারে পরিণত হতে চলেছে। তো এই খবর, তার মানে এই পরিস্থিতি যে তৈরি হচ্ছে এটা আপনারা জানতেন, কেন তারপরেও ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না, বা কতটা আপনি অন্য ক্ষেত্রে নিতে পেরেছেন আমি জানি না। ব্যবস্থা নেওয়া সম্ভব, একটা মেয়রের পক্ষে প্রত্যেকটা গলিতে ঘুরে ঘুরে ব্যবস্থা নেওয়া যায়, একটা মেয়রের পক্ষে করা যায়। আমি নিশ্চিতভাবে যারা অফিসার তাদের শোকজ করা হয়, তাদের কাউকে সাসপেন্ড করা হয়, আবার কোর্টে গিয়ে তারা রিলিফ পেয়ে নেয়, কিন্তু 100% তো আমি মানুষের উপর ডিপেন্ড করতে হয়। এটা 100% যদি করা যেত তাহলে তো আজকে ভারতবর্ষের কোনো মিউনিসিপ্যালিটিতেই আর ইললিগাল কনস্ট্রাকশন হতো না, কিন্তু দুর্ভাগ্য যে অনেকটা আটকেছি। আমি সেই জন্য বারবার আমার বিল্ডিং ডিপার্টমেন্টকে বলি যে আপনারা একদম যখন শুরু হচ্ছে সেই সময় অ্যাকশন নিন, কিন্তু আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে, এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না। এই যে মানুষের উপর ডিপেন্ড করার কথা বলছিলেন, এই মানুষের সাথে ধরুন মেয়র হিসেবে আপনার ডাইরেক্টলি সবার সঙ্গে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখা সম্ভব না, আবার সম্ভবও সেটা কাউন্সিলরের মাধ্যমে, কারণ তারা তাদের দায়িত্ব এলাকাগুলোতে নিজেদের যোগাযোগটাকে বাড়িয়ে রাখা, এবং কাউন্সিলররাও সব গলির মধ্যে কাউন্সিলরের পক্ষে যাওয়া সম্ভব না। গেলেও কোন বাড়িটা লিগ্যাল হচ্ছে কোন বাড়িটা ইলিগ্যাল হচ্ছে এটা একটা কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব না, বা আমাদের অ্যাক্টও সেই পারমিশন দেয় না যে কাউন্সিলররা ইন্টারফেয়ার করবে অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাডমিনিস্ট্রেশনের মতনই চলতে হবে। কাউন্সিলররা মানুষের রিপ্রেজেন্টেটিভ, তারা হয়ে আমার এলাকায় জল নেই, আমার এলাকায় লাইট নেই, আমার এলাকার রাস্তা খারাপ, আমার এলাকায় ড্রেনেজ সিস্টেম খারাপ, আমার এলাকায় কনজারভেন্সি সার্ভিস হচ্ছে না, এইগুলো জেনারেল যে মানুষের জন্য সেগুলো করবে। বা অনেক মানুষের ইন্ডিভিজুয়াল যখন কাউন্সিলরের কাছে যায় তারা আসে, এর মিউটেশন হচ্ছে না কেন, ওর বিল্ডিং ডিপার্টমেন্টের থেকে প্ল্যানটা স্যাংশন হচ্ছে কেন, এগুলো হয়। কিন্তু কাউন্সিলরের পক্ষে ইললিগাল বিল্ডিং কোনটা হচ্ছে আর কোনটা লিগাল কোনটা ইললিগাল এটা জানা অ্যাক্টেও নেই বা আইনেও নেই আর প্রসিডিওরেও নেই। কিন্তু ববিদা, একটা কথা বলুন আপনি আমায়, যে মানে যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান, সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। এটা হচ্ছে আপনি যেরকম আমি আপনাকে বলি, যেরকম আপনি একজন সৎ
সাংবাদিক, আমি আপনাকে বহু বছর ধরে চিনি, কিন্তু আবার এরকমও সাংবাদিক আছে যারা সাংবাদিকতা করে ব্ল্যাকমেলিংয়ের জন্য, সেরকম সাংবাদিকও আছে। সেরকম কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। সব প্রফেশনেই খারাপও আছে, ভালোই আছে। কারণ রাস্তায় যখন আপনি যাবেন, স্মুথ রাস্তায় আপনি যাচ্ছেন, গাড়িতে ঘুমিয়ে পড়বেন, একটা জায়গায় যখন গর্ত দেখবেন তখন এই বাবা রাস্তাটা খারাপ, কিন্তু তার আগে কিন্তু 10 কিলোমিটার স্মুথ রাস্তা এলেন, সেটা তখন খেয়াল করেন না। আপনি রাস্তার কথা বলছিলেন ববিদা, স্মুথ রাস্তা। এবার আপনাদের সঙ্গে কথা বললে আপনারা স্মুথ রাস্তাটা যখন হয়েছে যতটা, ততটা হচ্ছে তৃণমূল আমলে, আর ওই গর্তের সময়টা বাম আমলে। এইবারের ক্ষেত্রেও কিন্তু আপনারা তাই বলছেন। না না না, বাম আমলের ভূত আপনাদের ছাড়ছে না। আমি তা বলছি না। যেটা আমি যেহেতু বাম আমল থেকে আছি, ওখানে এমন হয়েছে আর্থসামাজিক কারণে সেই সময় এইগুলো উঠেছিল, মানে এই প্রবণতাটা উঠেছিল। কিন্তু এখনো কিছু কিছু আছে যেটার জন্য আজকে এই ঘটনাটা ঘটলো, এবং আমি সত্যি সত্যি এটা নিয়ে কালকে সারা রাত আমি জেগে ওখানে বসেছিলাম। আমাকে কমিশনার বললো যে আপনার চোখ পড়েনি। আমার চোখ পড়েনি কারণ অ্যাংজাইটি, যে কটা মানুষ মারা যাবে, আমি কতগুলো মানুষের মৃত্যু দেখব, সে কটা বেরোচ্ছে, কখন বেরোবে, এই অ্যাংজাইটিতে আমার চোখ পড়েনি। এই মাঝখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময়কালটা বাদ দিলে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, তারপর আপনি, পুরোটাই তৃণমূলের সময়টা। ফলে এর দায় কি আপনারা কোথাও গিয়ে এড়াতে পারেন? না, এটা 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 সামাজিক হয়েছে। আমার সময় যে রিফর্মসগুলো হয়েছে তাতে বিল্ডিং প্ল্যান পেতে কারোর কোনো অসুবিধা হয় না। যে যারা টাকার জন্যে এইসব ফালতু পাড়ার প্রমোটার ধরছে তাদের জন্যেও বাংলার বাড়ি করে দেওয়া যায়, কিন্তু কিছুটা সামাজিক, যে তারা এগিয়ে আসে না। যে টালির বাড়ি যে লোকটা চাইছে যে বাড়িটা করি, সে এগিয়ে আসলেই কিন্তু বাংলার বাড়ি পেয়ে যায়, যদি তাকে টাকা নাও থাকে। কিন্তু এটা একটা সামাজিক, মানে কি বলবো, সামাজিকভাবে আমাদের একটা যেন ব্যাধি ধরে গেছে, এবং সেটা সম্পূর্ণভাবে সারানো হয়নি। যে এই বাড়িটা নির্মীয়মান ছিল, পাশের বস্তি ছিল, ঠিক আছে, কিন্তু যদি ওই বাড়িটায় লোকজন চলে আসতো এবং তারপরেই ঘটনাটা ঘটতো, মানে কি ঘটতো বুঝতে পারছেন আপনি? নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষের প্রাণ যেতে পারতো। ফলে আপনারা কি মেজর কোনো এবার অন্তত ওই অঞ্চলটার জন্য কোনো স্পেশাল ড্রাইভ নেবেন? নিশ্চয়ই। আমি ওই অঞ্চল না, আজকে আমি ডিজিকে বলেছি যে যত ইল্লিগাল আছে, কারণ এর আগেও যেগুলো হয়েছে সেগুলো সার্টিফাই হয়নি, তো কোনো এলবিএসকে দিয়ে সার্টিফাই হয়নি, যেগুলো ইল্লিগাল বাড়ি হয়েছে, সব ইল্লিগাল বাড়িগুলোর নোটিশ দিন। সেগুলোকে যদি তারা কোর্টে যায় তাহলে আমরা বলবো ঠিক আছে, কারণ আমি অনেকগুলো ভাঙতে গেছি যেগুলো কোর্টের প্রোটেকশন পেয়েছে ওরা। সুতরাং আমরা যাব, যে বলবো ঠিক আছে, তাহলে আপনি যখন কোর্ট থেকে বলছেন আমরা করো, আপনি স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিন ফ্রম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এমনিতে ধরুন এর বাইরেও এর তো একটা পলিটিক্যাল ইম্প্যাক্টও থাকে, ভোটের ঠিক আগে এরকম একটা ঘটনা, এটা আপনাদের চিন্তা কি আর একটু বাড়িয়ে দিল? না, এটার সাথে মানুষও জানে যে আমি সিনসিয়ারলি কর্পোরেশন চালাচ্ছি, আমি করাপশন করি না। যদিও বিজেপি বারবার করে আমার উপরে স্ট্যাম্প মারতে চায়, সেই জন্য বারবার ইডি সিবিআই আমার কাছে পাঠায়, ইল্লিগালি আমাকে জেলও খাটিয়েছে, যেটা পরে বিরোধী দলনেতা বলেছে এটা ষড়যন্ত্র, কিন্তু আমি জেল খেটেছি। ওনার চার্জশিট দূরের কথা, ডাকাই হয়নি। যাই হোক, সেগুলো নিয়ে এখন আলোচনা নয়, কিন্তু আমাকে স্ট্যাম্প মারে, যেহেতু আমার নাম ফিরাদ হাকিম। আমি এপিজে আব্দুল কালামের আত্মীয় হতে পারি না, আমি দাউদ ইব্রাহিমের আত্মীয় হব, এটা ওদের এখন পলিসি। এই সমালোচনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই যে ওয়ার্ডটা 134 নম্বর, এখানে শামস ইকবাল, আপনার ছত্রছায়া আছে, আপনার স্নেহধন্য, এবং যার ফলে এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। এমনকি ওই গেমিং কাণ্ডে আমির খানের সঙ্গে যোগাযোগের কথা উঠেছিল, এর বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অনেক কিছু হতে পারে, গেমিং ফেমিং, যেহেতু ওই আবার বললাম যে গেমিং মানে হচ্ছে যে যেহেতু আমির খান, তার আমরা সবাই আত্মীয়, এটা তো বিজেপি করবেই। কালকে শাহজাহানকেও আমার আত্মীয় সাজিয়ে দিতে পারে। ববিদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।